আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে উল্লেখযোগ্য বেশ কিছু বিশেষ খবর নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এসকে সমীর। প্রথমে হেডলাইনগুলো একটু বলছি। একটু আগেই 12ই ডিসেম্বর আমরা দেখছি নিউজে প্রথম আলোর হেডলাইন, ঢাকা 8 আসনের প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ। প্রথম আলোর হেডলাইন হয়েছে এটা। আবার কালের কণ্ঠও আছে, ওসমান হাদি এখন কোমায় আছেন, চিকিৎসকের ধারাভাষ্য। আর একটা হেডলাইন হচ্ছে ঢাকা 10 আসন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ। আরেকটা হেডলাইন হচ্ছে দেশ রূপান্তরের, ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি, সালাউদ্দিন সাহেবের কথা। দেশ রূপান্তরের আরেকটি সংবাদ হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা প্রশ্ন বদিউল আলমের। কালের কণ্ঠে একটি শিরোনাম হচ্ছে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেনাপ্রধানের। এখানে হেডলাইনগুলো পড়লাম। আমি এখন সংবাদ বিশ্লেষণে যাব, মানে সংবাদগুলো পড়বো আপনাদের সামনে। ইমিডিয়েট যে নিউজটা আমাদের সবার টনক নড়েছে, যে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শফিক ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। এটা প্রথম আলোর নিউজ ছিল। আমি একটু আগে হেডলাইন পড়েছিলাম, নিউজটা পড়ছি। আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে একটা ছবি দেখছি তার গুলিবিদ্ধ অবস্থায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, 2টা 25 মিনিটে 3টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এটি ছিল প্রথম আলোর নিউজ। বিস্তারিত অত কিছু আর এইটুকুই দিয়েছে। কালের কণ্ঠে যেটা আছে, কালের কণ্ঠ বলতে যাচ্ছে ওসমান হাদি এখন কোমায় আছেন, চিকিৎসকের ধারাভাষ্য। কালের কণ্ঠ আর একটু বিস্তারিত তুলে ধরেছে, আমি পড়ছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি এখন কোমায় আছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর মোস্তাক আহমেদ। তিনি জানান, শফিক ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তিনি এখন কোমায় আছেন। জানা যায়, শুক্রবার 12 ডিসেম্বর দুপুর রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে। তাকে উদ্ধার করে 2টা 35 মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ওসমান হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের জানিয়েছেন, হাদির জন্য বি নেগেটিভ রক্ত লাগবে। নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল করে 2 ব্যক্তি এসে গুলি করে চলে যায়। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ হারুন আর রশিদ বলেন, আমি শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে বিষয়টি আমরা নিশ্চিত নই। আমাদের টিম পাঠিয়েছি, টিম আমাদের কনফার্ম করলে এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে, তাকে উদ্ধার করে 2টা 35 মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। যাই হোক, এটা বিস্তারিতটা তুলে ধরেছে কালের কণ্ঠ। আর আমি তো আগে হেডলাইনগুলো পড়লাম, অন্য নিউজ এগুলো পড়ি। আর একটা নিউজ হচ্ছে আমাদের যেটা হেডলাইন পড়েছি প্রথম আলো, ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে আসিফ মাহমুদ। এটা একটা নিউজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ শুক্রবার বেলা 11টা 51 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ ঘোষণা দেন। একথা জানিয়ে পোস্টে তিনি লিখেছেন, আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য। আসিফ মাহমুদ তার পোস্টে একটি ভিডিও যুক্ত করেছেন। ঢাকা 10 আসন ধানমন্ডি, কলাবাগ, নিউ মার্কেট, হাজারীবাগ বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন পর্যন্ত এই আসনের প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে এই আসনে জামাতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকার, তিনি জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এটা ছিল আসিফ মাহমুদের একটা নিউজ। পরবর্তীতে যেটা হেডলাইন পড়েছি আমি, দেশ রূপান্তরের, ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি, সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য। তিনি বক্তব্যে বলেছেন, ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি, নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার 12 ডিসেম্বর রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচি 6ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে একথা তিনি বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, 71-এর চেতনা নিয়ে যারা রাজনীতি ব্যবসায় করছেন তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। 71-এর দলীয়করণ করা ঠিক হয়নি। একসময় আওয়ামী লীগের হত্যাযজ্ঞ
দুর্নীতির ইতিহাস জাতিকে না ভোলার আহ্বান জানান তিনি। বলেন, আগামী নির্বাচনে অপরিকল্পিত বা আবেগী হয়ে নয়, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায় বিএনপি। শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলন সফল নয়, ২৪-এর গণঅভ্যুত্থান এটা ১৫.৫ বছরের সমষ্টিগত ফল। নির্বাচনী তফসিলে অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি এর সিনিয়র নেতা। যাই হোক, এটা ছিল সালাউদ্দিন সাহেবের একটি বক্তব্য। আরেকটি নিউজের হেডলাইন আমি পড়েছিলাম, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা প্রশ্ন বদিউল আলমের। এটা হচ্ছে দেশ রূপান্তরের নিউজ, আমি পড়ছি। পক্ষপাতমুক্ত নির্বাচন আয়োজন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনায় একথা বলেন তিনি। বাংলাদেশ আসন্ন জাতীয় নির্বাচন কমিশন সংস্কার প্রসঙ্গে এই আলোচনা সভা আয়োজন করা হয়। বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন হবে না এই আশঙ্কা বহুল অংশে দূর হয়েছে, পুরোপুরি দূর হয়নি। আমি সহ অনেকের মনে দুটি প্রশ্ন রয়েছে। একটা হলো, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা। নির্বাচন একটি প্রক্রিয়া এবং এর অনেকগুলো ধাপ রয়েছে, ভোটার তালিকা, ফলাফল ঘোষণা এবং নির্বাচনী বিরোধ মীমাংসা পর্যন্ত। এই পুরো প্রক্রিয়া কারসাজিমুক্ত, স্বচ্ছ, পক্ষপাতমুক্ত হবে কিনা এর উপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নির্ভর করবে। এখন আরেকটা নিউজে যাব। কালের কণ্ঠের হেডলাইন পড়লাম একটু আগে, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেনাপ্রধান। সেনাপ্রধানের একটা বক্তব্য পাওয়া গেছে কালের কণ্ঠে। নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারির সঙ্গে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে বিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল ইবিআর ৩৮তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে 2025-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা জানান। যাই হোক, তার একটা বক্তব্য ছিল। এটা ছিল আজকের উল্লেখযোগ্য কিছু নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী ধরনের কন্টেন্ট আমার কাছে দেখতে চান, কোন ধরনের নিউজ আপনাদের পছন্দ, মন্তব্য করবেন। আজকের নিউজগুলো নিয়েও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।